আজকে আমরা যে নতুন টপিকটা শুরু করব সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর। আমরা তো কিছু ইন্ডিকেটর দেখলাম, তাই না? জিডিপি দেখেছি, ইনফ্লেশন দেখেছি, আমরা সিপিআই দেখেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই। আমরা যখন আমাদের ফাইনালের আগে যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন কিন্তু আমরা নর্মাল ডিমান্ড সাপ্লাই এই জিনিসগুলো আমরা সবাই জেনেছিলাম, তাই না? এটা ছিল আমাদের মাইক্রো লেভেলে, মানে ইন্ডিভিজুয়াল একটা সোসাইটি অথবা ইন্ডিভিজুয়াল। কিন্তু যখন এটা আমরা ম্যাক্রো মানে ওভারঅল ইকোনমির ক্ষেত্রে চিন্তা করব, তখন আমাদেরকে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই এইভাবেই চিন্তাটা করতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই এইগুলো আসলে আমরা এতদিন যে জিডিপি পড়েছি এটার সাথেই রিলেটেড। তার মানে আমরা যখন সিঙ্গেল ইউনিট মাইক্রো লেভেলে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ চিন্তা করছিলাম তখন কি দেখেছিলাম? একজন সিঙ্গেল কনজিউমারের ডিমান্ড কার্ভ যেটা ডাউনওয়ার্ড স্লোপিং, আর একজন সিঙ্গেল সাপ্লায়ার প্রডিউসারের কার্ভ সেটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, এবং ইন্টারাকশনের মাধ্যমে আমাদের প্রাইস ডিটারমিনেশন হয়েছিল। ঠিক সেভাবে একটা টোটাল ইকোনমির যখন আমি সবার ডিমান্ড গুলোকে চিন্তা করব সেটাকে বলা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, এবং সবার সাপ্লাই গুলোকে যখন চিন্তা করব সেটাকে বলা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। এবং সেটার সাথে রিয়েল জিডিপির একটা সামঞ্জস্য আছে। রিয়েল জিডিপির মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারছি যে ফাইনাল গুডস and services produced in a given year when valued at the price of a reference base year. সুতরাং এই রিয়েল জিডিপির মাধ্যমে কিন্তু আপনাকে এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড এই কনসেপ্টটাকে বুঝতে হবে। এখন দেখেন, প্রথমে আমরা একটু এগ্রিগেট সাপ্লাইটা দেখি। ঠিক যেরকম করে আমাদের নর্মাল সাপ্লাই কার্ভ দেখেছিলাম এইরকম, কিন্তু এখানে দুই রকমের সাপ্লাই কার্ভ দেখাচ্ছে। একটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে আছে বাট আপওয়ার্ড, আর একটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। কি আছে এর ভিতরে একটু দেখি আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভ যেটা মূলত সেটা যে কম্বিনেশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্রাইস লেভেল রিয়েল জিডিপির সাথে প্রাইস লেভেল। তার মানে ইকোনমিতে রিয়েল জিডিপি এটা হচ্ছে আমার ভার্টিক্যাল হরাইজন্টালে থাকবে, আর প্রাইস লেভেলটা হবে আমার ভার্টিক্যালে। এই দুটোর যে একটা রিলেশনশিপ সেটার মাধ্যমে আমরা এগ্রিগেট সাপ্লাইটাকে জানতে পারবো। So aggregate supply কার্ভটা যেটা আমাদেরকে বলছে, it's a relationship between the quantity of real GDP supplied and the price level. তার মানে যে পরিমাণের আমার রিয়েল জিডিপি আছে এবং যে পরিমাণে আমার প্রাইস আছে। এখন এখানে দুইটা অবস্থান আছে, একটা হচ্ছে শর্ট রান এবং একটা হচ্ছে লং রান। শর্ট রান মানে অল্প সময়ের ভিতরে যেই ফাংশন গুলো হয়, আর লং রান মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। এখন খেয়াল করেন, জিডিপি কিন্তু আমরা অ্যানুয়ালি ক্যালকুলেট করি, এটা হচ্ছে লং রানের একটা কনসেপ্ট, বাট শর্ট সময় কোয়ার্টারলি বেসিসেও কিন্তু এটা চিন্তা করা যেতে পারে। তো সেই দিক থেকে চিন্তা করে যখন আমরা এগ্রিগেট সাপ্লাইটাকে ভাববো, মানে একটা ইকোনমির টোটাল সাপ্লাইটাকে আমরা যখন ভাববো, তখন শর্ট রানে যখন আমি চিন্তা করব সেটা হবে আপওয়ার্ড স্লোপিং, আর লং রানে যখন আমি চিন্তা করব তখন সেটা হবে ভার্টিক্যাল। বাট দেখেন এটা ফিক্সড। কেন? কারণ লং রানে ধরা হচ্ছে এই যে প্রাইস লেভেলের কারণে রিয়েল জিডিপিটা চেঞ্জ হচ্ছে, এটা প্রাইস লেভেলের পরিবর্তনের কারণে রিয়েল জিডিপির কোনো পরিবর্তন আর লং রানে হচ্ছে না, বাট প্রাইস লেভেলের পরিবর্তনের কারণে শর্ট রানে পরিবর্তন হচ্ছে। যার জন্য দেখেন এই যে দেখেন পয়েন্ট আস্তে আস্তে রিয়েল জিডিপি পরিবর্তন হচ্ছে, প্রাইস পরিবর্তন হচ্ছে, সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড বিভিন্ন ভাবে দেখাচ্ছে। বাট লং রানে আমার এইটা ফিক্সড। এই যে ফিক্সড এই কনসেপ্টটার সাথে আসলে আমাদের রিয়েল জিডিপি এবং আরেকটা ফ্যাক্টরের হচ্ছে কম্বিনেশন আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল জিডিপি। পোটেনশিয়াল জিডিপি কোনটা আমি একটু আপনাদেরকে সেটা একটু দেখাই। পোটেনশিয়াল জিডিপি আমরা যখন জিডিপি আর রিয়েল জিডিপি পড়ছিলাম তখন পোটেনশিয়াল জিডিপিটার প্রয়োজন হয় না, বাট যখন আমরা এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভটা চিন্তা করব তখন আমাকে পোটেনশিয়াল জিডিপিটা চিন্তা করতে হবে। পোটেনশিয়াল জিডিপিটা একটু খেয়াল করেন, এগুলো সবই আমি আমাদের যে বইগুলো পড়ানো হয়েছিল ওখানেই আছে, আমি আবার ওখানে দিকে দাগিয়ে দিব। পোটেনশিয়াল জিডিপি কোনটা হয়? পোটেনশিয়াল জিডিপিটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল অফ রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি মানে হচ্ছে কাউন্টেড উইথ বেস ইয়ার দ্যাট ক্যান বি প্রডিউসড while
avoiding shortage of labor, capital, land, and entrepreneur ability that would bring rising inflation. এখন এই কনসেপ্টটা বুঝতে হলে আমাদের ইনফ্লেশনটা বুঝতে হচ্ছিল, যার জন্য আমরা লাস্ট ক্লাস ইনফ্লেশনটা শুনে এসেছি। ইনফ্লেশনটা কি? যখন আমার প্রাইস লেভেল কনসিস্টেন্ট হারে বেড়ে যাচ্ছে, এটা আমার ইনফ্লেশন। এখন বলা হচ্ছে আপনার রিয়েল জিডিপির অবস্থানটা যখন এমন হবে যে এখানে কোনো শর্টেজ অফ লেবার নাই, ক্যাপিটাল, ল্যান্ড অ্যান্ড এন্টারপ্রেনার অ্যাবিলিটিটা ফুল ফর্মে আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম লেভেল অফ রিয়েল জিডিপি, এবং তার নামটা হচ্ছে পোটেনশিয়াল জিডিপি। এবার কি বুঝতে পেরেছেন স্টুডেন্টস? জি ম্যাম। ওকে, আরেকবার একটু বলছি আমি। এগ্রিগেট সাপ্লাই কার্ভের রিলেশনটাকে বোঝার জন্য প্রথমে আমাদেরকে ভাবতে হবে এটার একটা কম্বিনেশন। কম্বিনেশনটা কি? আগে যেমন আমরা দেখেছিলাম প্রোডিউসারের প্রাইস এবং সাপ্লাইয়ের সাথে একটা রিলেশন, এখন দেখা যাচ্ছে এই প্রাইসটাই কান্ট্রি প্রাইস, প্রাইস লেভেল যেটা ইকোনমিতে থাকছে, এবং সেই গুডস এন্ড সার্ভিস যেটা আমরা রিয়েল জিডিপিতে কাউন্ট করছি। এবং এই কম্বিনেশনটা আবার দুভাবে হচ্ছে, একটা হচ্ছে শর্ট রান যেটা নর্মাল সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং হয়, আরেকটা হচ্ছে লং রান যেটা হচ্ছে প্রাইস লেভেলের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হচ্ছে না, একটা জায়গায় ফিক্সড হয়ে আছে। এটা আসলে আমাদের দেশে রিয়েল জিডিপি যখন আপনি জিডিপি নিয়ে যখন চিন্তা করতে হবে, তখন আপনাকে এটাকে আর সিঙ্গেল লেভেলে চিন্তা করা যাচ্ছে না, যার জন্য এই কনসেপ্ট গুলো চলে আসছে। তাহলে দেখেন আমাদের এগ্রিগেট সাপ্লাই যে ডেফিনিশনসটা সেটা আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই ওকে, দেখেছেন এখন? জি ম্যাম। তাহলে এগ্রিগেট সাপ্লাই হচ্ছে দ্য কম্বিনেশন অফ রিয়েল জিডিপি অ্যান্ড প্রাইস লেভেল, এবং সেটা আমার পোটেনশিয়াল জিডিপির সাথে রিলেটেড। এগ্রিগেট সাপ্লাই ইজ দ্য relationship between the quantity of real GDP supplied and the price level, এবং এটা আবার দুটো ফ্যাক্টরের সাথে জড়িত, একটা হচ্ছে লং রান এবং আরেকটা হচ্ছে শর্ট রান। শর্ট রান এবং লং রান, কারণ শর্ট রানে আমার কিছু ফ্যাক্টরস যেটা আমাদের পরিবর্তিত হতে পারে, যখন তখন পরিবর্তিত হতে পারে, একটা হচ্ছে শর্ট রান আর একটা হচ্ছে লং রান। লং রানে হচ্ছে আমার জিডিপিটা মোটামুটি আসলে পরিবর্তিত ওভাবে হওয়ার সম্ভাবনা থাকে। লং রান এগ্রিগেট সাপ্লাই ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি সাপ্লাইড and the price level when the money wage rate changes in step with the price level to maintain full employment. এত কিছু চিন্তিত হওয়ার কিছু নাই। মানি ওয়েজ রেটটা আসলে আমাদের যেহেতু রিয়েল জিডিপি যখন আমরা কনসিডারেশনে আনবো, তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট আছে। ফুল এমপ্লয়মেন্ট মানেই হচ্ছে ইকোনমির অবস্থানটা ভালো, এবং মানি ওয়েজ যেটা হচ্ছে আপনার ইকোনমিতে যতগুলো মানুষ আছে ওরা কতটুকু আসলে টাকা হোল্ড করে, ওদের বেতনের থেকে কতটুকু টাকা হোল্ড করে, সেটা হচ্ছে মানি ওয়েজ রেট। হ্যাঁ, আর শর্ট রানে যেটা সেটা বলছে short run is relationship between the quantity of real GDP supplied and the price level when the money wage rate, the prices of other resources and potential GDP remain constant. হ্যাঁ, সো এইভাবে দেখা যাচ্ছে স্টুডেন্টস? জি ম্যাম, দেখা যাচ্ছে। কনস্ট্যান্ট। সো এই কারণে শর্ট টার্ম কার্ভটা আপওয়ার্ড হয়, এই দেখেন শর্ট টার্ম কার্ভটা আপওয়ার্ড হচ্ছে এবং লং রান কার্ভটা ফিক্সড হচ্ছে, বাট ভার্টিক্যাল হচ্ছে। এটা হয়ে গেল এগ্রিগেট সাপ্লাইয়ের একটা আইডিয়াস। এবং এগ্রিগেট সাপ্লাই কার্ভটা আবার কোনো কারণে পরিবর্তন হয়, কিছু ফ্যাক্টর আছে, ঠিক যেরকম করে আমাদের নর্মাল সাপ্লাই কার্ভের পরিবর্তনের কিছু ইস্যুস ছিল, কি কি কারণে আমাদের সাপ্লাই কার্ভ চেঞ্জ হতো সেটা আপনারা দেখেছিলেন। টেকনোলজি চেঞ্জ হতে পারে, প্রোডাকশন লেভেল বেড়ে যেতে পারে, ইনকাম বেড়ে যেতে পারে। সো ঠিক সেরকম করে এগ্রিগেট সাপ্লাই কার্ভ চেঞ্জেরও কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা একটু দেখব। এই দেখেন, এই হচ্ছে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এই হচ্ছে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ।
LAS0 এটা ছিল প্রথম লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। হ্যাঁ, LAS1 এটা হচ্ছে নতুন লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তার মানে পোটেনশিয়াল জিডিপি যেটা বেড়ে গেছে সেটা যে কোনো কারণেই বেড়েছে, তার পরিবর্তনের কারণে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা চেঞ্জ হয়েছে। আমাদের আগে আমরা যখন সাপ্লাই কার্ভ ডিমান্ড কার্ভ দেখেছিলাম তখন মনে আছে যে কোনো একটা কারণে হয়তো প্রোডাকশন বেড়ে গিয়েছে, তখন প্রোডিউসাররা কি করে, সাপ্লাইটা বাড়িয়ে দেয়, সাপ্লাই কার্ভ শিফট হয়। সেরকম করেও আমরা কিন্তু এখানে চিন্তা করতে পারি। টোটাল ওভারঅল ইকোনমিতে একটা পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে পোটেনশিয়াল জিডিপিটাকে ইনক্রিজ করে দিয়েছে, এবং পোটেনশিয়াল জিডিপি ইনক্রিজ করার কারণে আমাদের সাপ্লাই কার্ভটা শিফট হয়েছে। এবং পোটেনশিয়াল জিডিপিটা আমরা কখন চিন্তা করতে পারবো, যখন আমি বুঝতে পারবো যে আমার ফুল এমপ্লয়মেন্ট লেভেলটা আছে। হ্যাঁ, আবার দেখেন শর্ট রান SAS0 ছিল, সেটাও কিন্তু পরিবর্তন হয়ে SAS1 হয়েছে। সো এইভাবে এগ্রিগেট সাপ্লাই কার্ভ চেঞ্জ হতে পারে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট ফ্যাক্টরস দ্যাট উইল শিফট দ্য এগ্রিগেট সাপ্লাই কার্ভ? Potential GDP can increase for any of three reasons. Number one, an increase in the full employment quantity of labor. কোনো কারণে একটা ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্টের অ্যামাউন্টটা বেড়ে গিয়েছে। এটা অনেকভাবে হতে পারে, এই ইন্টারাকশন গুলো ইকোনমিতে হতে পারে যে এডুকেশন লেভেলটা বেড়ে গিয়েছে, নতুন নতুন বিজনেস স্টার্ট হয়েছে, যে কোনো রিজন হতে পারে। an increase in the quantity of capital, যেটা হচ্ছে ব্যাংকে রাখা হয়, যেটা ব্যাংকে রেখে এটার এগেইনস্ট ইন্টারেস্ট নেওয়া হয়, সেটা কোনো কারণে বেড়ে গিয়েছে। and advance in technology, যখন কোনো টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হবে তাহলে আপনার পোটেনশিয়াল জিডিপিটা বেড়ে যাবে এবং সাপ্লাই কার্ভ বেড়ে যাবে। তার মানে যখন এটার অপোজিটটা হবে, পোটেনশিয়াল জিডিপি ডিক্রিজ করেছে, তার মানে ডিক্রিজ ইন ফুল এমপ্লয়মেন্ট, আর ডিক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ক্যাপিটাল, and টেকনোলজিক্যাল কোনো একটা ইমপ্রুভমেন্ট হয় নাই অথবা নতুন কিছুই হয় নাই, তাহলে আপনার কিন্তু সাপ্লাই কার্ভ কমে যাবে। সো তার মানে এই যে কোনো একটা রিজনের যখন বৃদ্ধি হবে, ইনক্রিজ হবে, তখন আপনার সাপ্লাই কার্ভটা বাড়বে। বাড়া মানে হচ্ছে এইভাবে রাইটওয়ার্ড শিফট হওয়া। তাহলে এইভাবে আমাদেরকে এগ্রিগেট সাপ্লাই কার্ভটাকে চিন্তা করতে হবে। এখন এইটাকে আবার বুঝতে গেলে আমাকে এগ্রিগেট ডিমান্ডটা না বুঝলে হবে না। সো আমাকে একটু এগ্রিগেট ডিমান্ডটাকে এখন যেতে হবে। এতক্ষণ দেখলাম আমরা এগ্রিগেট সাপ্লাই কার্ভ ডেফিনেটলি ফ্রম দা প্রোডিউসার সাইড এবং ডিমান্ড কার্ভ ডেফিনেটলি ফ্রম দা কনজিউমার সাইড, বাট এই ডিমান্ড কার্ভটা হচ্ছে ইকোনমি টোটাল ডিমান্ড কার্ভ। এখন দেখেন এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কিভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, the quantity of real GDP demanded Y, আমরা মনে আছে আমরা যখন জিডিপি পড়েছিলাম আমরা বলেছিলাম জিডিপির ইনকাম অ্যাপ্রোচের সাথে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা সেম হবে, Y equals to C plus I plus G plus X minus M। এটা কথা মনে আছে সবার? জি ম্যাম। জিডিপিতে ওকে, ঠিক এই জিনিসটাই হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ডে আছে। এই চারটা কম্পোনেন্ট সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এই সমস্ত গুলোই হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্ট, ঠিক আছে? এবং এটাকেই বলা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। দেখেন এগ্রিগেট ডিমান্ডটা ডাউনওয়ার্ড স্লোপিং, এটাও কিন্তু এত কম্বিনেশন বিটুইন রিয়েল জিডিপি এবং প্রাইস লেভেল, বাট কম্বিনেশনটা এরকম, প্রাইস লেভেল যখন বাড়তে থাকবে তখন রিয়েল জিডিপি কমতে থাকবে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে ছিল প্রাইস লেভেল বাড়ছিল, রিয়েল জিডিপিও বাড়ছিল, যার জন্য ছিল আপওয়ার্ড। আর এখন হচ্ছে প্রাইস লেভেল বাড়বে, রিয়েল জিডিপি কমবে। হ্যাঁ, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের রিলেশনশিপ। এখন এখানে কিছু ফ্যাক্টরস কাজ করে এগ্রিগেট ডিমান্ড কার্ভের জন্য। ফ্যাক্টরস গুলো কি কি? সেটা কি প্রাইস লেভেল, এক্সপেকটেশন, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি এবং দ্য ওয়ার্ল্ড ইকোনমি। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসগুলো একটা ইকোনমির ক্ষেত্রে কাজ করে এবং অনেক ভাস্ট কাজ করে। একদম মিনিমাম আইডিয়াটা আপনাদেরকে জানানো হচ্ছে। আমরা যখন সিঙ্গেল একটা ডিমান্ড কনজিউমার চিন্তা করে তখন কি চিন্তা করে, তার ইনকামটা বাড়লো কিনা, তার সাবস্টিটিউট গুডস এর কোনো পরিবর্তন হলো কিনা, এগুলোর কারণে তার ডিমান্ডের যে বান্ডেল ছিল সেটা চেঞ্জেস হতো। ঠিক সেরকম করে একটা টোটাল ইকোনমির যে বাইং প্ল্যান অফ দ্য কনজিউমার্স, ওটাও পরিবর্তন হবে এই ফ্যাক্টর গুলোর কারণে। একটা হচ্ছে প্রাইস লেভেল,
এক্সপেকটেশনস, মানে ইন ফিউচারে কি হতে পারে। একটা ইকোনমিতে ইন ফিউচারে দেখা যাচ্ছে গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন করতে পারে, ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েট হতে পারে, হ্যাঁ, অথবা কোনো বড় ধরনের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে, সেটা হতে পারে। ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্টের একটা হচ্ছে একটা ইন্টারভেনশন, একটা গভর্নমেন্টের একটা এক ধরনের পলিসি, যেটার মাধ্যমে ট্যাক্স, যেটাকে আমরা বলি, সে ট্যাক্সের উঠানামাটাকে কন্ট্রোল করা হয়। আর মনিটারি পলিসি হচ্ছে একটা ইকোনমিতে যে মানি ফ্লোট করে, অতিরিক্ত মানি বা নর্মাল মানি, সেটাকে কন্ট্রোল করার যে পলিসিটা, সেটা হচ্ছে মনিটারি পলিসি। এই দুটোই কিন্তু এক একটা দেশের গভর্নমেন্টের এন্ডে ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে। তো এটার সাথে আমাদের রিলেশন কি? এগুলোর কারণে রিয়েল জিডিপির পরিবর্তন হয়, প্রাইস লেভেলের পরিবর্তন হয়, তখন কিন্তু এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কার্ভেরও চেঞ্জ হয়। সো দিজ আর দ্য ফ্যাক্টরস যেগুলোর কারণে এই চেঞ্জেস গুলো হতে পারে। তাহলে আমরা আবার একটু দেখি এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কি বলছে। এগ্রিগেট ডিমান্ড কার্ভটা একটা রিলেশন দেখাচ্ছে কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ডিমান্ডেড এন্ড দ্য প্রাইস লেভেল, এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এখন এগ্রিগেট ডিমান্ড হচ্ছে আমার ডাউনওয়ার্ড স্লোপিং, কারণ প্রাইস এবং জিডিপির সাথে আমি নেগেটিভ রিলেশন দেখাচ্ছি। এই যে আমার ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, এটা ঠিক যেরকম আমার নর্মাল ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং দেখেছিলাম, এভাবে এখানেও তাই। এটা দুইটা কারণে ডাউনওয়ার্ড স্লোপিং, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট আর একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। ওয়েলথ এফেক্ট মানে হচ্ছে, স্টুডেন্টস আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়েলথ এফেক্ট মানে কি? ওয়েলথ এফেক্ট মানে হচ্ছে যে আপনার আসলে কনজিউমার, যতগুলো কনজিউমার একটা ইকোনমিতে আছে, তারা কি করে, তাদের যে মানিটা আছে এটা তাদের একটা ওয়েলথ, তাদের যে সম্পদ আছে এটা তাদের একটা ওয়েলথ। এখন দেখা যাচ্ছে যখন প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আর স্যাচুরেটস প্যারিবাসের মতো করে বলবো আদার থিংস রিমেইনিং দ্য সেম, বাট প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, তখন কিন্তু খেয়াল করেন আপনার আগে বাজেট ছিল মাসে 3,000 টাকা, আপনি যখন প্রাইস কোনো কারণে সবকিছু বেড়ে গেল, তখন আপনি আগের মতো করে জিনিস কিনতে পারবেন না, তখন আপনার রিয়েল যে ওয়েজ সেটা কমে যাবে। তার মানে মানি ওয়েজ এবং রিয়েল ওয়েজ দুটো পার্থক্য কি? যেটা মানি ওয়েজ যেটা আপনি আসলে পেলেন, আর রিয়েল ওয়েজ মানে অ্যাকচুয়ালি আপনি আসলে কতটুকু খরচ করতে পারছেন। 3,000 টাকা দিয়ে আপনি আসলে অনেক কিছু করতে পারেন, বাট আসলেই কতটুকু করতে পারছেন, এটা হচ্ছে রিয়েল ওয়েজ। যখন প্রাইস লেভেল বেড়ে যায়, আপনার আগে যে দাম ছিল, যে কোনো একটা প্রোডাক্টের দাম ছিল 80 টাকা, এখন হয়েছে 100 টাকা। আগে একটা সফটওয়্যারের দাম ছিল হচ্ছে 500 টাকা, এখন হয়ে গিয়েছে 800 টাকা। আগে একটা সফটওয়্যার বানানোর কোনো একটা আইটেম, কোনো একটা চিপ, কোনো একটা যে কোনো কিছুর একটা দাম আগে ছিল হয়তো হয়তো বা 200 টাকা, এখন হয়ে গেছে 300 টাকা। এই যে প্রাইস লেভেল বাড়ছে, তাহলে ওগুলো আগে কেনার জন্য আপনার যে মানি ওয়েজটা পকেটে ছিল সেটা কিন্তু এখন আর নাই, তখন দেখা যাচ্ছে রিয়েল ওয়েজটা কমে যাচ্ছে। তো এইভাবে এই দুটো ইনভার্স রিলেশনশিপের কারণে আপনার ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। এখন আরেকটা কথা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউট করা, ঠিক যেরকম আমরা নর্মাল সিঙ্গেল ডিমান্ড কার্ভে দেখেছিলাম, ওইটাও এখানে একই রকম। যে কোনো কারণে আপনার প্রাইস লেভেল বেড়ে গিয়েছে, তখন আপনি কি করেন, বা কনজিউমাররা কি করে, তাদের এক্সপেকটেশনটাকে সাবস্টিটিউট করে। যে আমার খুব ইচ্ছা ছিল যে আগামী বছর আমি কোনো একটা জিনিস কিনবো, বাট যখন প্রাইস লেভেল বেড়ে গেল, তখন আমি এটাকে সাবস্টিটিউট করে ফেলবো, কারণ আমি দেখা যাচ্ছে আমি আজকে না কিনে পরে কিনবো যখন আমার টাকাটা অ্যাভেলেবেল হবে। আরেকটা জিনিস যেটা হয়, যখন প্রাইস লেভেল বাড়তে থাকে একটা ইকোনমিতে, তখন ওই দেশের ইন্টারেস্ট রেটের পরিমাণটা বাড়তে থাকে, কারণ তখন ব্যাংক বা আদার প্রতিষ্ঠানগুলো খেয়াল করে এখন মানুষের কাছে টাকা অ্যাভেলেবেল খুব বেশি না। এখন যদি আমি ও আমার কাছ থেকে যে লোনগুলো নিবে সেটার রেটটা বাড়িয়ে দিতে পারি, যেহেতু তার কাছে টাকা নাই, সে কি করবে, লোন নিবে। লোনটা যখন নিবে, তখন আমি যদি এখন লোনের রেটটা বাড়িয়ে দেই, তাহলে আমার জন্য ভালো। এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেলে আমি বললাম। তো যেটাই হোক, যখন প্রাইস লেভেল বাড়তে থাকে তখন ইন্টারেস্ট রেট বাড়তে থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে। এতে করে কি হয়,
কনজিউমাররা চিন্তা করে নো, আমার ইন্টারেস্ট বেড়ে গেছে, তো আমি এখন আমার যেটা খুব দরকার না এটা আমি এখন আর কিনবো না, এটা আমি পরে কিনবো যখন আমার টাকা অ্যাভেলেবেল হবে। এটাকেও বলছে সে তার ইচ্ছাটাকে সাবস্টিটিউট করলো। এই দুটো কারণে আপনার এগ্রিগেট ডিমান্ড কি হবে, পরিবর্তন হবে, এবং এগ্রিগেট ডিমান্ড আপনার শিফটও হবে। হ্যাঁ, সো তাহলে আমরা এগ্রিগেট ডিমান্ডের জন্য যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে দুটো এফেক্ট কাজ করছে, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট আর একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। এবং এই দুটো আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি। দেখেন, মারিয়াস ওয়েলথ এফেক্ট। ওয়েলথ এফেক্ট, মারিয়া একজন স্টুডেন্ট, ও কি করছিল, তার একটা প্ল্যান ছিল, বাইং প্ল্যান, সে কি করবে না করবে। তো সে রাশিয়ার একজন স্টুডেন্ট, রাশিয়ায় থাকে, এবং রাশিয়ায় হচ্ছে সবকিছু রুবেলসে হচ্ছে সবকিছু করা হয়। রুবেলস ওদের হচ্ছে যেটা হচ্ছে কারেন্সি। একটা মিনিট সবাই। সো মারিয়া একজন ব্যক্তি যিনি হচ্ছেন রাশিয়াতে আছেন। ওনার ক্ষেত্রে এই এগ্রিগেট ডিমান্ডের ওয়েলথ এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্ট কিভাবে কাজ করছে। ওর প্ল্যান ছিল যে সে হচ্ছে গ্র্যাজুয়েট স্কুলে যাবে। হ্যাঁ, যখন সে ইকোনমিক্স ডিগ্রি করছিল, সেটা শেষ হলে সে গ্র্যাজুয়েট স্কুলে যাবে। সো তার এত টাকা ছিল, আমি টাকাই বলছি, এটা রুবেলস হবে। হ্যাঁ, এবং সে ভবিষ্যতে সে কি করবে না করবে এগুলো সে চিন্তা ভাবনা করে রেখেছিল। যখন প্রাইস লেভেলটা 100% বেড়ে গেল, তখন কিন্তু তার 20,000 যে রুবেলস দিয়ে সে অনেক কিছু করার প্ল্যানিং করছিল, সেটা তখন 100% বেড়ে গিয়েছে। তার মানে 20,000 100% বেড়ে গিয়ে 40,000 হয়েছে, তাই না? সো এখন কি করতে হবে তাকে, টু ট্রাই টু মেক আপ সাম অফ দ্য ফল ইন ভ্যালু অফ আর সেভিংস। এখন সে অনেক কিছু করার প্ল্যান করছিল, 20,000 রুবেল তার ছিল, এখন প্রাইস লেভেল বেড়ে গেছে, 20,000 রুবেলসটা 40,000 রুবেলস হতে হবে, তা না হলে সে তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে না। হ্যাঁ, এই যে সে পারলো না, তাতে করে কি করলো, সে চিন্তা করলো যে যখন তার আবার এই টাকাটা অ্যাভেলেবেল হবে তখন করবে। এটা তার একটা ওয়েলথ এফেক্ট, তার মানে তার ইনকামটা আগের মতো নাই। আর সাবস্টিটিউশন এফেক্টটা হচ্ছে কিভাবে হতে পারে, যে যখন মারিয়া দেখবে যে তার 20,000 টাকাই আছে, বাট কোনো কারণে ব্যাংকে হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, এবং তার ইচ্ছা ছিল একটা নতুন কিছু কেনার, সেটা সে এখন আর কিনবে না। যেমন এখানে মারিয়া কি করেছিল, মোটর স্কুটার কেনার প্ল্যান করছিল, বাট যখনই ইন্টারেস্ট রেট বেড়ে গেল, এখন সে ঠিক করেছে এখন কিনবে না, পরে যখন তার ইনকামটা আবার সহজ হয়ে যাবে তখন সে কিনবে। এইভাবে ঠিক যেরকম করে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ডিমান্ড কার্ভ পরিবর্তন হয়, সেইভাবে এগ্রিগেট ডিমান্ড কার্ভও পরিবর্তন হতে পারে। তো তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন সেটা আমরা দেখলাম, যে প্রাইস লেভেল এবং জিডিপির ইনভার্স রিলেশনশিপের কারণে, এবং কোন কোন জিনিস ইফেক্ট করে সেটা আমরা দেখলাম। এখন এখানে একটু দেখে ফেলি আমরা, এগ্রিগেট ডিমান্ড শিফট হবে কখন কখন। এই যে এগ্রিগেট ডিমান্ড, এই দেখেন, এগ্রিগেট ডিমান্ড 1, এগ্রিগেট ডিমান্ড 0, এগ্রিগেট ডিমান্ড 2। এগ্রিগেট ডিমান্ড 0টা কি বলেন তাহলে, এটা হচ্ছে ইনিশিয়াল ডিমান্ড কার্ভ। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই দেখেন ব্লু কালারের যেটা, সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড 0, মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম এগ্রিগেট ডিমান্ড কার্ভ। কোনো কারণে আপনার হচ্ছে চাহিদা, টোটাল ইকোনমির হচ্ছে কোনো কারণে পরিবর্তন হয়েছে, তখন এটা দেখেন বাড়তেও পারে কমতেও পারে। এখন কি কি কারণে বাড়তে পারে কমতে পারে সেটা একটু দেখবো। এগ্রিগেট ডিমান্ড কমে যাবে এক্সপেক্টেড ফিউচার ইনকাম যখন ইনফ্লেশন আর প্রফিট ডিক্রিজ করবে। ঠিক অপোজিট ভাবে এক্সপেক্টেড ফিউচার ইনকাম বাড়বে, ইনফ্লেশন আর প্রফিট বেড়ে যাবে, তখন হচ্ছে এগ্রিগেট ডিমান্ডটা ইনক্রিজ করবে। ফিসকাল পলিসি ডিক্রিজ মানে হচ্ছে, ফিসকাল পলিসি হচ্ছে ট্যাক্স ইম্পোজ করে গভর্নমেন্ট, এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম থাকে একটা ইকোনমিতে। যেমন বাংলাদেশের ট্যাক্সেবল ইনকাম কত জানেন আপনারা? না ম্যাম। কেউ কি জানেন?
ট্যাক্স হচ্ছে ইয়ারলি কাউন্ট করা হয়। হ্যাঁ, যে যখন কোনো স্যালারি কেউ আর্ন করে তখন গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে আপনার বাৎসরিক ইয়ারলি ইনকাম এত টাকা হলে আপনার ট্যাক্স দিতে হবে। সেটা বাংলাদেশে এখন সম্ভবত 3 লাখ ইয়ারলি। আচ্ছা, ইয়ারলি 3 লাখ হলে মাসে কত হচ্ছে? কত হয়? এই কেউ বলেন? জি ম্যাম, বুঝিনি, আরেকবার বলেন। ইয়ারলি যদি কারো ইনকাম 1 লাখ হয় তাহলে মাসে তার ম্যাম বেতন কত? 25,000। হ্যাঁ, 2500। 2500? 3 লাখ, 3 লাখ। ম্যাম 25,000। 25,000 হাজার ম্যাম, আচ্ছা, 25,000। 25,000 যদি কারো মান্থলি ইনকাম হয়, সেই 25,000 টাকা দিয়ে অনেক যা যা করে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখন সরকার 25,000 টাকা যার ইনকাম মাসে তাকে বলেছে ট্যাক্স দিতে হবে। এখন 25,000-এর উপরে সে ট্যাক্স দেয় প্রতি মাসে। হ্যাঁ, হ্যাঁ, কি হলো? ম্যাম সাইড টক। আচ্ছা, তো 25,000 টাকা যার ইনকাম ছিল সে 25,000 টাকা দিয়ে আগে এক ধরনের জিনিসপত্র কিন্তু কিন্তু ট্যাক্স দেওয়ার কারণে 25,000 টাকাটা সম্পূর্ণ সে কিন্তু তার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারছে না। হয়তো তাকে প্রতি মাসে আপনাকে 100 টাকা ট্যাক্স, ইয়ারলি তাহলে আপনাকে 1200 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, কথার কথা। তাহলে আপনি যতটুকু ইনকাম করছেন পুরোটা কিন্তু আপনি এনজয় করতে পারছেন না, ট্যাক্সের কারণে কিছু কমে যেতে হচ্ছে। তো এই যে একটা গভর্নমেন্ট একটা ট্যাক্স একটা পলিসি করে, সেটা ফিসকাল পলিসির মাধ্যমে করে। এখন গভর্নমেন্ট কি করে, যখন দেখে ইকোনমিতে এই প্রাইস লেভেল, তারপরে মানি সাপ্লাই, এগুলো বিভিন্ন পরিবর্তন করার দরকার আছে, তখন সে কি করে, ট্যাক্স ইম্পোজিশন চেঞ্জ করে। 3 লাখ টাকা মাসে হলে ট্যাক্স দিতে হতো, এখন তিনি বলে দিলেন যে না, 3 লাখ টাকা 3 লাখ 2.5 লাখ টাকা হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা একটা হতে পারে। অথবা ট্যাক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। সো ট্যাক্সের পরিমাণটা বাড়িয়ে দিলে কি হবে, 25,000 টাকা থেকে তখন আরো কমে যাবে তার ইনকাম, মানে খরচ করার ক্যাপাসিটি। এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো, এটার কারণে আপনার এগ্রিগেট ডিমান্ডটা পরিবর্তন হবে। তাহলে ডিক্রিজ করবে যখন হচ্ছে ফিসকাল পলিসি ডিক্রিজ হবে, ইন্টারেস্ট ট্যাক্স বেড়ে যাবে। হ্যাঁ, আবার অপোজিট ভাবে যখন ট্যাক্স কমে যাবে তখন আপনার এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যাবে। আবার মনিটারি পলিসি মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে কিছু বন্ড ছাড়ে, সেটা হচ্ছে সাধারণ মানুষরা কিনে নেয়। যখন কিনে নেয় তখন হচ্ছে একরকমের পরিবর্তন হয়, আর যখন আবার সে যখন তার হাতে ছিল সেটা সে ছেড়ে দেয়, মানে যখন হচ্ছে গভর্নমেন্ট চায় যে যত টাকা মানুষের কাছে আছে সেটা মার্কেটে চলে আসুক, তখন সে কি করে, বন্ডগুলো সেল করতে থাকে। এইভাবে যে ইন্টারেকশনটা হয় সেটাকে বলছে মনিটারি পলিসি। তাহলে মনিটারি পলিসি ডিক্রিজ দ্য কোয়ান্টিটি অফ মানি অ্যান্ড ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেটস এবং ডিক্রিজ দ্য এগ্রিগেট ডিমান্ড। এই ইকুয়েশনস গুলো আপনাদেরকে জানতে হবে। আর কি, এক্সচেঞ্জ রেট ইনক্রিজেস ফর অর ফরেন ইনকাম ডিক্রিজ। এই লাস্টের পয়েন্টটা বাদ দিয়ে দেন, প্রথম 1 2 3 এই 3টা পয়েন্টে ডিক্রিজ এবং ইনক্রিজ কখন কখন হয় এটা একটু জানতে হবে। এইভাবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ এবং এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হতে পারে, এবং কেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং এবং কেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং, কোন কোন ফ্যাক্টরের কারণে হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এবং তার সাথে আমরা আরো জানতে পারলাম রিয়েল জিডিপিটাই হচ্ছে মেইনলি এখানে একটা ইন্ডিকেটর উইথ দ্য প্রাইস লেভেল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড, এবং তার সাথে আমার পোটেনশিয়াল জিডিপিটাকেও আমাকে চিন্তা করতে হবে। সো তাহলে বোঝা গেল স্টুডেন্টস? তো আপনাদেরকে বলি, আমি যখন বলছিলাম রিয়েল জিডিপির সাথে পোটেনশিয়াল জিডিপি, সেটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে আসলে আমাদের জিডিপির যেই চ্যাপ্টারটা ছিল এখানে একটু চলে যেতে হবে। আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই যে এখানে আমরা অলরেডি এর আগে আমরা রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি এর আগে থেকে আমরা দেখেছিলাম, আপনারা ক্যালকুলেশনও করেছিলেন। হ্যাঁ, মনে আছে?
পরীক্ষাও তো দিয়েছেন, রাইট? জি ম্যাম। জি ম্যাম। রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন ফিগার থাকলে রিয়েল জিডিপি একটু খেয়াল করতে হবে। রিয়েল জিডিপি যদি কোনো ইয়ারের বের করতে হয় তাহলে সেটা আপনি কি বেস ইয়ার সেটা ধরে নিচ্ছেন, বাট নমিনাল ধরো কোনো ইয়ারের 2005 সালে যে ফিগার ছিল 2005 সালে রিয়েল এবং নমিনাল কিন্তু সেম। এটাকে আমরা, এটা তো ঠিক আছে না? এটা বুঝতে পেরেছেন তো সবাই? জি ম্যাম। বাট 2010 এর যেটা ছিল সেটা কিন্তু নমিনাল জিডিপি আলাদা, রিয়েল জিডিপি আলাদা। এখন এই জিনিসগুলোই দুটো ফিগার দেওয়া হয়েছে 2005 সাল 2010 সাল, একই জিনিস কিন্তু 2011 2012 মানে 3 সাল 4 সালেও করতে পারবেন। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে কি হবে, 2005 সাল যেটা অরিজিনাল ছিল বেস ইয়ার, ওই ইয়ারে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি তো সেম হবে, বাকি সবগুলোই হবে হচ্ছে আপনার অন্য, মানে রিয়েল জিডিপি আলাদা, নমিনাল জিডিপি আলাদা। এটা ক্লিয়ার কিনা সবার? ম্যাম এখানে যদি 3টা বা 4টা দেওয়া থাকে তাহলে মনে হ্যাঁ, ফার্স্টের মনে করেন এখানে 2005 আছে, 10 আছে, আমি দিয়ে দিলাম 11 12। হ্যাঁ, তাহলে 2005 এর রিয়েল এবং নমিনাল জিডিপি কিন্তু সেম, বাট জি ম্যাম 2010 এর রিয়েল এবং নমিনাল জিডিপি ডিফারেন্ট হবে, 2011 ডিফারেন্ট হবে, 2012 ডিফারেন্ট হবে। কারণ কি, ওদের নমিনাল জিডিপি হবে ওই বছরের প্রাইস এবং কোয়ান্টিটি, বাট রিয়েল জিডিপি হবে বেস ইয়ারের প্রাইস এবং ওই বছরের কোয়ান্টিটি, তাই না? ম্যাম ওইখানে কি তাহলে এই যে 10 সালে যেটা সেটা কি প্রথমে যে 2005 সালে যেটা বের করছি ওইটারটা হবে না? সবখানেই তো ইকুয়েশনটা সেম, মানে যখনই আমি রিয়েল জিডিপি বের করব সেটা হচ্ছে বেস ইয়ারের প্রাইস দিয়ে আমাকে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে কোয়ান্টিটিটা, তাহলে আমার যতগুলো বছর পরবর্তীতে পাবো প্রত্যেকটা রিয়েল এবং নমিনাল জিডিপি আলাদা হবে। নমিনাল জিডিপি হবে ওই দেশ ওই বছরের প্রাইস এবং কোয়ান্টিটি, আর রিয়েল জিডিপি হবে বেস ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি, তাই না? তাহলে এখানে যদি আমি 11 সালও দিতাম, 11 সালে রিয়েল জিডিপি হবে হচ্ছে 2005 সালের প্রাইস দিয়ে, আর 11 সালের রিয়েল জিডিপি নমিনাল জিডিপি হবে 11 সালের প্রাইস। জি ম্যাম এবার বুঝতে পারছি। হ্যাঁ, তো এগুলা করতে পারবেন তো স্টুডেন্টস? এগুলো কিন্তু ম্যাথ গুলো মানে ইকুয়েশন গুলো বের করতে পারবেন তো, ক্যালকুলেশন গুলো সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম যখন এই তো 2010 মানে 2010 সালে যেটা তখন তো রিয়েল জিডিপি 2005 সালেরটা নিয়েছি আমরা। হুম এখন যখন আবার এটা তো দ্বিতীয় সাল মানে 2টা সালেরটা গেল, এখন যদি আরেকটা দেওয়া থাকে যে 2015 সালে তাহলে কারেন্ট ইয়ার ধরবো মানে ওই যে নমিনাল জিডিপি যেটা সেটা ধরবো 2015 সাল, আর রিয়েল জিডিপি ধরবো 2010 সালেরটা। এটাই তো বললাম আমি একটু আগে আপনাকে। যদি এখন আপনি কি 15 সাল বলছেন, 15 সাল হলে 15 সালের নমিনাল জিডিপি হবে 15 সালের প্রাইস ইন্টু 15 সালের কোয়ান্টিটি, আর 15 সালের রিয়েল জিডিপি হবে 2005 সালের প্রাইস 15 সালের কোয়ান্টিটি। বুঝতে পেরেছেন? ম্যাম রিয়েল জিডিপিটা একই থাকবে সবসময়? নো নো, নমিনাল রিয়েল জিডিপি কোনোটাই এক সময় সবকিছু এক সময় থাকবে না, এটা কিন্তু ভুল ভাববেন। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে নমিনাল জিডিপি হচ্ছে ওই বছরের প্রাইস ইনটু ওই বছরের কোয়ান্টিটি, রিয়েল জিডিপি হচ্ছে ওই বছরের প্রাইস বেস ইয়ারে ওই বছরের কোয়ান্টিটি বেস ইয়ারের প্রাইস। হ্যাঁ, এখন যে বছরটা বেস ইয়ার ধরে ওই বছরের রিয়েল এবং নমিনাল দুটোই সেম হয়, বাট আর বাকি যত বছর থাকে সবগুলো রিয়েল এবং নমিনাল জিডিপি ডিফারেন্ট হবে। ঠিক আছে, নমিনাল জিডিপিটা হবে ওই বছরের প্রাইস ইনটু কোয়ান্টিটি, আর রিয়েল জিডিপিটা হবে বেস ইয়ারের প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে যদি আরেকটা বছর পান আপনি 2015 সাল, তাহলে 15 সালের নমিনাল জিডিপি হবে 15 সালের প্রাইস ইনটু 15 সালের কোয়ান্টিটি, আর রিয়েল জিডিপি হবে 2005 সালের প্রাইস ইনটু 15 সালের কোয়ান্টিটি। বুঝতে পেরেছেন? জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু আমি ভাবছিলাম যে মানে 2010 সাল 5 সাল 10 সাল 15 সাল যখন বের করব তখন হয়তো 10 সালের রিয়েল জিডিপি নেব সেটা ভাবছিলাম। না,
ওটা হচ্ছে কি যখন আমরা ইনফ্লেশনটা, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, ইনফ্লেশনের যে আমাদের ফিগারটা আছে, যে ইকুয়েশনটা আছে, হ্যাঁ লাস্ট ক্লাসে তো অনেক কিছু করালাম না আমরা, ওইখানে কিন্তু দেখা আছে ইকুয়েশনটা লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার মাইনাস লাস্ট ইয়ার ডিভাইডেড বাই লাস্ট ইয়ার, তখন আপনাকে ওই যা বের হবে সেটা থেকে আপনি ইনফ্লেশনটা বের করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওইটা কিন্তু আবার ডিফারেন্ট জিনিস। ইনফ্লেশনের ইকুয়েশনটা মনে আছে? জি ম্যাম মনে আছে। ইনফ্লেশনের ইকুয়েশনটা হচ্ছে সিপিআই দিস ইয়ার মাইনাস সিপিআই লাস্ট ইয়ার। সিপিআইটা আবার কোনটা? সিপিআইটা হচ্ছে কস্ট অফ সিপিআই বাস্কেট কারেন্ট প্রাইস, কস্ট অফ ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট হচ্ছে বেজ ইয়ার প্রাইস। হ্যাঁ, তাহলে আপনাকে ইনফ্লেশন রেট যদি বের করতে হয় তাহলে তো শুধু জিডিপি ফিগার দেওয়া হবে না, আপনাকে সিপিআই দেওয়া হবে। সিপিআই থেকে আপনি বের করবেন, আগে সিপিআই বের করে নিবেন, তারপরে আপনি ইনফ্লেশন বের করবেন। শুধু জিডিপি দিবেন আপনাকে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। টেনশনের কিছু নাই, যা যা শেখানো হয়েছে ওইভাবেই আপনাদেরকে দেওয়া হবে। সো তাহলে আমি যেটা বলছিলাম, আসলে পোটেনশিয়াল জিডিপিটা আমরা এইখান থেকেই দেখতে পারবো, যে পোটেনশিয়াল জিডিপি যেটা একটু আগে আমি বললাম, ওইটা আমাদের জিডিপির পরপরই ছিল। সো এই মোটামুটি হচ্ছে আপনাদের জানার ব্যাপার আছে। আর কিছু সম্ভবত সিলেবাস আমাদের নাই, সিলেবাসও শেষ। আজকে যতটুকু পড়ালাম এটা আমি একটু দাগিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আজকের পড়াগুলো একটু বাসায় গিয়ে চেক করবেন, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট দিন যেন আমাদের সাথে এটা আবার আপনারা শেয়ার করতে পারেন। ওকে, যতটুকু আজকে পড়িয়েছি ওটা একটু দাগিয়ে দেই। আচ্ছা, আজকে আমরা প্রথমে পড়েছি এগ্রিগেট সাপ্লাই। হ্যাঁ, এগ্রিগেট সাপ্লাইটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, আমরা আজকে আসলে মেইনলি এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই ASAD মডেল, এটা আমরা আজকে দেখেছি। হ্যাঁ, এটা কি করে? এটা হচ্ছে ASAD মডেলটা শেয়ারস উইথ দ্য কম্পিটিটিভ মার্কেট মডেল that both distinguish between supply and the quantity supplied. হ্যাঁ, সো এই জিনিসটা আসলে আমাদের দরকার, এবং এটার মাধ্যমে যেটা হয় একটা ইমাজিনারি মার্কেট for the total of all the final goods and services that make up real GDP. বেসিক্যালি এই জিনিসটা ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স এর একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। এবং এটার মাধ্যমে আবার কি হয়, এটার মাধ্যমে হচ্ছে মেইন আমাদের যে টোটাল ইকোনমির যে প্রাইস লেভেল এবং টোটাল ইকোনমির যে জিডিপি, সেটা ডিটারমিনেশন হয় বাই দ্য ইন্টারসেকশন অফ এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই। তো আমি আর ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছি না, আমরা মোটামুটি সিঙ্গেল একটুকুতেই থাকি। তাহলে আমার এগ্রিগেট সাপ্লাই থেকে আমাদেরকে পড়তে হবে ওকে, প্রথমে এটা দ্য পারপাস অফ দ্য, সবাই একটু খেয়াল করেন, দ্য পারপাস অফ দ্য এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড মডেল দিয়ে দে ইন্টারেস্ট এই পর্যন্ত, দে ইন্টারেক্ট এই পর্যন্ত। এরপরে one thing that the AS model shares, এটা জিডিপি সাপ্লাই এই পর্যন্ত। এরপরে definition of aggregate supply, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এবং এটার সাথে এই প্যারাগ্রাফটা লাগবে, কারণ এখানে আমরা পোটেনশিয়াল জিডিপির কথা বলছি, তাই এখানে ফুল এমপ্লয়মেন্ট এবং অ্যাবাভ ফুল এমপ্লয়মেন্ট, বিলো এমপ্লয়মেন্ট, এই কথাটা একটু জেনে নিতে হবে, সেজন্য এই প্যারাগ্রাফটা। এরপরে হচ্ছে টু টাইম ফ্রেম, লং রান এবং শর্ট রান। লং রান এগ্রিগেট সাপ্লাই ইজ দ্য রিলেশনশিপ, এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। এটা কি বলেছে? যখন মানি ওয়েজ রেট চেঞ্জেস ইন স্টেপ with the price level to maintain full employment,
এবং লং রান সাপ্লাই কার্ভটা ভার্টিক্যাল হবে। এটা হয়ে গেল। এবং কেন ভার্টিক্যাল এটা বোঝার জন্য এখান থেকে শুরু করবেন, এইখানে শেষ হবে। জাস্ট ফিগারটা দিয়ে দিলাম। এরপরে শর্ট রান, এই যে এরপরে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এখান থেকে শুরু হবে। সরি, এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। ফিগার হচ্ছে এই যে এটা শর্ট রান, এবং ইন দ্য শর্ট রান এখান থেকে শুরু হবে। কেন এটা ডাউনওয়ার্ড? ইন দ্য শর্ট রান শর্ট রান এগ্রিগেট স্লোপস ডাউনওয়ার্ড। প্রাইস লেভেল যখন বেড়ে যাবে তখন হচ্ছে জিডিপি সাপ্লাই বেড়ে যাচ্ছে, এই জন্য এটা এই কম্বিনেশনের জন্য এটা ডাউনওয়ার্ড, এটা হচ্ছে সরি আপওয়ার্ড। এটা হয়ে গেল হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। এখন এগ্রিগেট সাপ্লাই আবার চেঞ্জেস হচ্ছে কেন? এই তিনটা রিজন। চেঞ্জেস ইন দ্য এগ্রিগেট সাপ্লাই, এই চেঞ্জেস এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। জাস্ট ফ্যাক্টর গুলো পড়তে হবে, কোনো এক্সপ্লেনেশন লাগবে না। ফ্যাক্টর গুলো কি কি? এখান থেকে শুরু হবে এই পর্যন্ত। এই বুলেট পয়েন্ট পর্যন্ত পড়তে হবে এবং মাথায় রাখতে হবে পোটেনশিয়াল জিডিপি ক্যান ইনক্রিজ ফর এনি অফ থ্রি রিজনস। তাহলে পোটেনশিয়াল জিডিপি ক্যান ডিক্রিজ এই ফ্যাক্টর গুলি অপোজিট হলেই এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে চেঞ্জেস ইন এগ্রিগেট সাপ্লাই প্রথম পয়েন্টটা হচ্ছে চেঞ্জেস ইন পোটেনশিয়াল জিডিপি, নাম্বার 1। এটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, শুধু বুলেট পয়েন্ট গুলো লাগবে। Number 2, an increase in the quantity of capital. Number 3, an advance in technology. কোনো এক্সপ্লেনেশন লাগবে না, জাস্ট ফিগারটা দেখে আপনারা এটা বলে দিবেন। আর হচ্ছে এই ফ্যাক্টরস গুলোর কারণে যে চেঞ্জেসটা হচ্ছে, পোটেনশিয়াল জিডিপি পরিবর্তন হচ্ছে সেটা বলে দিবেন। এটা ইনক্রিজ করছে, এর অপোজিট গুলো হলে ডিক্রিজ করবে। এরপরে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ডটা আসলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটাই দেখাচ্ছে দ্য কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি। এগুলো হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্টস। The quantity of real GDP demanded is the total amount of final goods and services, যেটা আমাদের জিডিপি ডেফিনিশনসে ছিল। এখন এই বাইং প্ল্যানটা কেন পরিবর্তন হয়, এটা থেকে আপনাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়তে হবে এবং এই ফিগারটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ এটা দেখাতে হবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা আসলে কি রিলেশনশিপ? এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। দেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ স্লোপস কেন ডাউনওয়ার্ড? দুটো রিজনে, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট, একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। ওয়েলথ এফেক্টটা এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে। আর সাবস্টিটিউশন এফেক্টটা এটা একটু বড় আছে। সাবস্টিটিউশন এফেক্টে আমরা দেখেছি যে ইন্টারেস্ট রেট পরিবর্তন হয় এবং এটার সাথে টাইমটাও জড়িত। হ্যাঁ, কারণ সাবস্টিটিউশন এফেক্ট হচ্ছে ইন ফিউচারে আপনার কনজিউমার ডিউরেবল যে গুডস গুলো আছে, হ্যাঁ, সেইটার পরিবর্তন করে সময়ের সাথে সাথে। তো সেটার জন্য আপনাকে সাবস্টিটিউশন এফেক্ট এখান থেকে পড়তে হবে এবং এই দুটো প্যারাগ্রাফ পড়তে হবে। তার মানে একটা হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে যায়, আরেকটা হচ্ছে the substitution effect
টাইমের সাথে সাথে আপনার যে কনজিউমার ডিউরেবল গুডস আপনি পারচেজ করেন ওইটা পরিবর্তন হয়, আপনি এখন না করে পরে করবেন, অথবা এখন করবেন পরে করবেন, একটা সাবস্টিটিউট করেন, আপনি আপনার ডিসিশনসটাকে আপনি সাবস্টিটিউট করেন এবং টাইমের সাথে সেটা জড়িত, সেজন্য আপনাকে এটা দেখাতে হবে। আর এগ্রিগেট ডিমান্ড কি কি কারণে চেঞ্জ হচ্ছে? এক্সপেকটেশন, ফিসকাল পলিসি, ওয়ার্ল্ড ইকোনমি, যেটা আমরা আগেই দেখেছি এখানটায়, সেটা আরেকটু স্টার পয়েন্ট গুলো জানবেন, কোনো এক্সপ্লেনেশন লাগবে না। তবে যে এক্সাম্পলটা আমি শেয়ার করলাম মারিয়াস, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট কি হচ্ছে আর সাবস্টিটিউশন এফেক্ট কি হচ্ছে। সে আগে হচ্ছে একটা ডিগ্রি করতে চাচ্ছিল যেটা এখন কস্টলি হয়ে গেছে, অথবা সে একটা মোটর স্কুটার কিনতে চাচ্ছিল সেটা এখন না কিনে পরে কিনবে। এই যে ডিসিশনস গুলো, একটা ওয়েলথ এফেক্ট এবং একটা সাবস্টিটিউশন এফেক্ট, এই দুটো জাস্ট একটু পড়ে নিন। এটা যে হুবহু লিখতে হবে এভাবে তা কিছু নয়, আপনার এগ্রিগেট ডিমান্ডের ওয়েলথ এবং সাবস্টিটিউশন এফেক্টটা বোঝার জন্য এক্সাম্পলটা একটু জেনে নিতে হবে। এটা হলো। আর জিডিপির জন্য আমি আজকে পোটেনশিয়াল জিডিপিটা পড়িয়েছি, ওইটা লাস্ট জিডিপি যখন আমরা পড়ছিলাম তখন হয়তো ওইভাবে দাগানো হয়েছিল না, সেটা আমি একটু দাগিয়ে দিচ্ছি। এটার পেজ নাম্বারটা 90 আর আমাদের পিডিএফ হচ্ছে 122। the uses and limitations of real GDP টা আমরা অলরেডি দেখেছিলাম। হ্যাঁ, সেখান থেকেই সেই পেজেরই একদম শেষে আমার পোটেনশিয়াল জিডিপি ডেফিনিশনসটা আছে, সেটা এইখান থেকে এই পর্যন্ত পড়তে হবে। ওকে স্টুডেন্টস, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, সো আমাদের মোটামুটি সিলেবাস শেষ, আর একটা পয়েন্ট, ছোট্ট পয়েন্ট বাকি আছে, পরের দিন আমি এটা পড়াবো। ম্যাম হ্যাঁ, এখন আমি একটু কথা বলি আপনাদের সাথে, ছোট্ট পয়েন্ট। এটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে যা যা পড়িয়েছি, তার মানে আমাদের সিপিআই, আমাদের হচ্ছে ইনফ্লেশন, আমাদের হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এই যে আমাদের যে যতগুলো পড়ানো হয়েছিল সেগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জিডিপির ক্যালকুলেশন এবং সিপিআই ক্যালকুলেশন, আপনার ইনফ্লেশন রেট ক্যালকুলেশন, এই যে সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, তাই না? এগুলো থাকবে, ক্যালকুলেশন গুলো ভালো করে করবেন। ওকে? আচ্ছা ম্যাম। ওকে, তো স্টুডেন্টস